সরকারিভাবে জমির মালিকানা প্রমাণ করার পদ্ধতিটাকে সহজ করতে সরকার নিয়েছে চমৎকার একটি সিদ্ধান্ত। এরই পরিপ্রেক্ষিতে এতদিন পর্যন্ত যে সকল রেকর্ড খতিয়ান তৈরি হয়েছে, সকল রেকর্ড খতিয়ান বাতিল করে একটি মাত্র পদ্ধতিকে সরকার এস্টাবলিশ করতে যাচ্ছে, যে পদ্ধতিটির মাধ্যমে যে কোনো ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তিতে তার যে মালিকানা রয়েছে এটি খুব সহজেই প্রমাণ করতে পারবেন, কিংবা কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে তাহলে ওই বেদখল সম্পত্তি উদ্ধার করতে তিনি খুব সহজেই এই প্রমাণটি কাজে লাগাতে পারবেন। কিংবা কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় তাহলে একগাদা যে ডকুমেন্ট যাচাই বাছাই করতে হয় সেগুলো যাচাই বাছাই ছাড়াই খুব সহজে এই একটি মাত্র প্রমাণ কিংবা পদ্ধতির মাধ্যমেই তিনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটির সুফল ভূমি মালিকেরা কিভাবে পাবেন, কিভাবে সেই সুফলটি গ্রহণ করবেন, কিংবা এই পদ্ধতিটির মাধ্যমে ভূমি মালিকদেরকে কিভাবে সেবা প্রদান করা হবে, আজকের এই ভিডিওটিতে এই সকল যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন কোনো সম্পত্তির মালিকানা অর্জন করি তখন আমাদেরকে ওই সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হয় কিংবা প্রমাণ সংগ্রহে রাখতে হয়। এই প্রমাণগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হয় যে আমরা যে মাধ্যমে সম্পত্তিটি মালিকানা অর্জন করলাম সেটি কিভাবে, এবং এই পদ্ধতিটাকে আমরা সহজ করার জন্য একটি দলিল আমাদের সংগ্রহে রাখি কিংবা দলিল তৈরি করি। এবং এই দলিলটি তৈরি করার কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে প্রধান এবং সর্ববৃহৎ পরিসরে যে পদ্ধতিটা সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন। আমরা যখন ওয়ারিশান সম্পত্তির মালিকানা পাই তখন ওয়ারিশরা নিজেদের মধ্যে সম্পত্তিগুলো ভাগাভাগি করে একটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করি। আবার অনেক ক্ষেত্রে অনেকে সম্পত্তি অর্থ দিয়ে ক্রয় করে একটি দলিল তৈরি করে, সেটিকে আমরা সাবকবলা দলিল হিসেবেও কিন্তু অনেকে চিনে থাকি। আবার অনেক ক্ষেত্রে কেউ কাউকে সম্পত্তি দান করলে দানপত্র দলিল তৈরি করে কিংবা হেবা দলিল তৈরি করে দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে যদি সম্পত্তি দেওয়া হয় কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সম্পত্তি দেওয়া হয় তাহলে সেটি অক্ষ করে দিতে হয় কিংবা উইল করে দিতে হয়। এখন এই মাধ্যমে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করি, এটি প্রাথমিকভাবে দলিলের মাধ্যমে। এখন দলিল দিয়ে প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হলেও সেটি শুধুমাত্র বৈধ হস্তান্তর হয়েছে কিনা আসল মালিকের কাছ থেকে কিংবা আগের মালিকের কাছ থেকে এটি প্রমাণ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার কিন্তু আরেকটি মাধ্যম রয়েছে, অর্থাৎ দলিল এবং রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা দুটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি দুটিকেই ভূমি মালিকদেরকে আসলে এস্টাবলিশ করতে হয়। এবং এই দুটি পদ্ধতির মধ্যে আরেকটি হচ্ছে খতিয়ানের মাধ্যমে সম্পত্তির মালিকানা নিশ্চিত। এবং এই খতিয়ান তৈরি করার কিছু মাধ্যম রয়েছে। একটি হচ্ছে চলমান রেকর্ড এর মাধ্যমে, অর্থাৎ সরকার 30 বছর পর পর দেশে একটি রেকর্ড কার্যক্রম চলমান করে থাকে এবং এই রেকর্ড কার্যক্রমের মাধ্যমে সরকার দেখে যে সম্পত্তি আগে কারা ভোগ দখল করত, এখন কারা ভোগ দখল করছে, আগে সম্পত্তিটি কোন প্রক্রিয়ায় ছিল, এখন কোন প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সম্পত্তিটিতে যারা ভোগ দখল করছে তারা কিভাবে অর্জন করলেন, কার কাছ থেকে অর্জন করলেন, সম্পত্তিটি তিনি বসতভিটা হিসেবে ভোগ দখল করছেন কিনা, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভোগ দখল করছেন কিনা, পুকুর দোবানালা চাষবাসের সম্পত্তিতে পরিণত করেছেন কিনা, এই বিষয়গুলোকে যাচাই বাছাই করে। এখন যখন রেকর্ড চলমান হয়ে একটি খতিয়ান কিংবা মাঠ পর্চা তৈরি হয়, পরবর্তীতে ওই যে ব্যক্তি ওই ব্যক্তির কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করে, এই অর্জন করার পরে পরবর্তীতে যদি কোনো রেকর্ড খতিয়ান তৈরি না হয় কিংবা মাঠ পর্চা না তৈরি হয় তাহলে সেই মাঠ পর্চা কিংবা খতিয়ানটিকে সংশোধন করার জন্য আমাদের দেশে কিছু প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলো হচ্ছে নামজারির মাধ্যমে, জমা খারিজের মাধ্যমে কিংবা মিউটেশনের মাধ্যমে। এভাবেই আগের মালিকের নাম ওই রেকর্ডের মাধ্যমে তৈরি মাঠ পর্চা কিংবা খতিয়ান থেকে সরিয়ে নতুন করে যারা মালিকানা অর্জন করে তাদের নাম বসাতে হয়। এখন এই নাম বসানোর প্রসেসটাকে বিভিন্নভাবে পায়তারার মাধ্যমে অনেক অসাধু ব্যক্তি সম্পত্তিগুলোতে তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে ফেলে। এতে করে দেখা দেয় গ্যাঞ্জাম, ফাসাদ এবং যারা আসল মালিক তারাও অনেক ক্ষেত্রে প্রতারিত হয়, সম্পত্তিতে বেদখল হয়, বেদখল হওয়া সম্পত্তি ভোগ দখলে যেতে পারে না, আদালতে মামলা করতে হয়। মামলা করলে তার মালিকানাটাই যে সঠিক
তিনি যে আসল মালিক এটি প্রমাণ করতে করতে যুগের পর যুগ চলে যায়। এখন এই বিষয়গুলোর কারণ হচ্ছে আমাদের ত্রুটি রয়েছে এই রেকর্ড খতিয়ান সিস্টেমটাতে। অর্থাৎ আমরা যখন মালিকানা প্রমাণ করতে যাই তখন আমাদের যে রেকর্ড খতিয়ানগুলো দেখতে হয় যে আগে কার নামে ছিল, এখন কার নামে এসেছে। কারণ আগের যে ডকুমেন্ট এগুলো যখন আমরা তল্লাশি দিতে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেকর্ড খতিয়ানটি ইতিমধ্যে কিংবা এতদিন পর্যন্ত যে রেকর্ডগুলো তৈরি হয়েছে সেগুলো সবগুলোই হয়েছে হাতে কলমে অ্যানালগ পদ্ধতিতে কাগজে কলমে লিখে। এই কাগজ কলমেরই টেম্পার কতদিনেই বা সেই ডকুমেন্টগুলো সংরক্ষণ করা যায় কিংবা সেগুলোর কার্যকারিতা থাকে, কিংবা এই কালিগুলো এগুলোর কেমিক্যালি বা কতদিন থাকে। দেখা যায় যে আমরা আজ থেকে 30 বছর আগে যদি কোনো খতিয়ান খুঁজতে যাই সেগুলো অনেক সময় পাওয়া যায় না, গেলেও সেগুলোর পাতা ছেঁড়া, হাতে ধরা যায় না, ধরলেই ছিঁড়ে যায়, কলমের কালি এমন ভাবে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে সেগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো এই বিষয়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সরকার বলছে এই পদ্ধতিটাকে আমরা বাতিল করব, এখন সব হবে ডিজিটাল পদ্ধতিতে। এই কাগজ কলমের যুগ থেকে আমাদেরকে বের হতে হবে। কাগজ কলম থাকবে কিন্তু সেটির যে মূল কাঠামো সেটি হবে অনলাইন ভিত্তিক ডিজিটাল। এবং এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে এটি কার্যক্রম চালানো হচ্ছিল কিন্তু বিভিন্ন কারণে মুখ থুবড়ে পড়ে গেছে। এখন বর্তমান ভূমি সংস্কার কমিশন বলছে এটিকে আবার পুনরায় চালু করতে হবে এবং এই পদ্ধতিটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য আগের নাম দিয়ে অর্থাৎ ডিজিটাল ভূমি জরিপ অর্থাৎ বিডিএস ভূমি জরিপ কার্যক্রম আবার শুরু হচ্ছে। এবং এই ভূমি জরিপকে বলা হচ্ছে যে এখন আপনারা দেখেন যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা কিভাবে ভূমি জরিপ কার্যক্রম চালাইয়েছে, তাদের প্রসেসটা কি, তারা যেভাবে করেছে সেই অনুকরণের মাধ্যমে আমাদের দেশেও চালানো হোক। তারই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে রাশিয়ার কিছু সহযোগিতা নেওয়া হচ্ছে এবং ডিজিটাল মাধ্যমে ড্রোন, স্যাটেলাইটের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম চালানো হবে। এবং যখন কোন একজন ব্যক্তি তার মালিকানাটি প্রমাণ করে সুষ্ঠুভাবে নিজের নাম এই ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে পারবেন তখন তাকে একটি ওয়েবসাইট খুলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটে তিনি প্রবেশ করে দেখতে পারবেন তার নামের খতিয়ান এবং তিনি কিছু নির্দিষ্ট ফি পরিশোধ করে সেখান থেকে সেই খতিয়ানটি সংরক্ষণ করতে পারবেন। এবং এই রেকর্ডীয় খতিয়ানটি যখন তৈরি হবে তখন আর পূর্বের কোনো রেকর্ড খতিয়ান ঘাটার প্রয়োজন হবে না এবং এই রেকর্ড খতিয়ানটিতেই সকল হিস্টোরি স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং ভূমি মালিকেরা তাদের যে সম্পত্তি সেটি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন। তাদের আর একগাদা ডকুমেন্ট প্রয়োজন হবে না। কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চায় সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট পরিমাণে একটি ফি পরিশোধ করে অনলাইন থেকে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছে তার কাছ থেকে নির্দিষ্ট কিছু তথ্যের মাধ্যমে সেখান থেকে ওই তথ্যগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন আগে কার কাছে সম্পত্তি ছিল, তারপরে কার কাছে এসেছে, তারপরে কার কাছে এসেছে এবং যে ব্যক্তি বিক্রয় করতে চাচ্ছেন তিনি কিভাবে অর্জন করেছেন, ওয়ারিশের মাধ্যমে নাকি ক্রয় সূত্রে। এখন এই বিষয়টি আর আগের মতো থাকবে না, অর্থাৎ রেকর্ড রুমে যে রেকর্ড খতিয়ানগুলো সংরক্ষণ করা থাকে সেখানে যে কাগজগুলো টেম্পার নষ্ট হয়ে যায় এগুলো আর হবে না। অনলাইনে 100 বছর পর্যন্ত প্রচেষ্টা করা হচ্ছে এগুলো সংরক্ষণ করার। তারপরে যদি সেগুলো প্রয়োজন হয় পরবর্তীতে আবার বৃদ্ধি করা হবে কিংবা ক্যাপাসিটি বাড়ানো হবে। এবং আর বলা হচ্ছে যে এই ভূমি জরিপটি যখন অনলাইনে হয়ে যাবে তখন আর আগামী 100 বছরের মধ্যে কোনো ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না যদি না আমাদের ভূখণ্ডে কোনোভাবে কোনো আঘাত আসে কিংবা ভূখণ্ডের কোনো পরিবর্তন হয়। এখন এই বিষয়টি কিভাবে সাধিত হবে দেখুন, যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় তখন ইমিউটেশন কিংবা নামজারি জমাখারিজের মাধ্যমে তাকে খতিয়ান সংশোধন করতে হয়। এই প্রক্রিয়াটি আর থাকবে না। সরাসরি তিনি যখন সম্পত্তির মালিকানা অর্জন করবেন তিনি আবেদন করবেন তার নামে এই রেকর্ড খতিয়ান যেন সংশোধন করে দেওয়া হয় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি কিছু ডকুমেন্ট সাবমিট করবেন অনলাইন থেকে ডাউনলোড করে। সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে ভূমি অফিস থেকে নো অবজেকশন রিপোর্ট দেওয়া হবে। সেই নো অবজেকশন রিপোর্টের উপর ভিত্তি করে তার নামে দলিলটি সংশোধন করে দেওয়া হবে কিংবা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। যখন দলিল রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ভূমি অফিসে একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই তার নামে ওই বিডিএস ভূমি জরিপে তার নাম সংশোধন হয়ে যে ব্যক্তির নামে দলিল তৈরি হলো, যার নামে দলিল সংশোধন কিংবা হস্তান্তর করে দেওয়া হলো তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাবে। এবং সরকারের এতে কিন্তু বিশেষ সুবিধা রয়েছে। ভূমি উন্নয়ন করের যে ব্যাপারটি কিংবা খাজনার যে ব্যাপারটি এটির থেকে সরকার আর কোনোভাবে ভূমি মালিকরা তাদেরকে ঠকাতে পারবে না কিংবা সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারবে না। খুব সহজেই তারা অনলাইনের মাধ্যমে ট্র্যাকিং করবে তারা সম্পত্তি ভোগ দখল করছে এবং কতদিন পর্যন্ত খাজনা পরিশোধ করছে না।
এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটির যে মূল কাঠামো সার্ভারের সেটি থাকবে ভূমি অফিসে। কোনো ব্যক্তি যদি খাজনা বকেয়া রাখে তাহলে এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে সুন্দরভাবে ওয়ার্নিং যাবে যে আপনার খাজনা এতদিন বকেয়া, এবং ভূমি অফিসের কর্মকর্তারা জানতে পারবেন অমুক ব্যক্তিটি এতদিন থেকে খাজনা পরিশোধ করছেন না। এবং এর ফলে কি হবে, যার আসল মালিক তারা সম্পত্তির মালিকানাটা ঠিক মতো ধরে রাখতে পারবে, এবং কোনো ভুয়া ব্যক্তি যখনই কোনো রেকর্ড খতিয়ান সংশোধন করতে যাবেন তখন আসল মালিকের কাছে এই বিষয়ে ইনফরমেশন যাবে যে আপনার নামে রেকর্ডীয় খতিয়ান অন্য কোনো ব্যক্তি সংশোধন করতে চাচ্ছেন। সেই ব্যক্তি যদি সম্মতি দেয় তাহলে রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাবে। আর যদি সেই ব্যক্তি কোনো ধরনের সম্মতি না দেয়, অভিযোগ দায়ের করে, তাহলে এই সকল ভুয়া ব্যক্তি ভুয়া কারসাজির কারণে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে 7 ধরনের অপরাধের কারণে মামলা করে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে সেই ব্যবস্থাও গ্রহণ করা যাবে, এবং আগের যে রেকর্ড খতিয়ানগুলো এগুলোর আর কোনো প্রয়োজন হবে না। এবং ভূমির মালিকানা প্রমাণ করার যে সিস্টেমটি, মালিকানা হস্তান্তর করা কিংবা ক্রয় করার যে সিস্টেমটি, এটিতে আর 11 ডকুমেন্ট যাচাই বাছাই করতে হবে না। খুব সহজেই কারা মালিক ছিলেন, কিভাবে মালিকানা পেয়েছেন, কিভাবে মালিকানা হস্তান্তরিত হচ্ছে, এই বিষয়গুলো সরকারও যেমন জানবে তেমনি সকলেই বুঝতে পারবে, জানতে পারবে, আর কোনো ধরনের লুকোচুরি থাকবে না, ভূমি অফিসের দুর্নীতিও কমে যাবে। সরকারের এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়টি ভূমি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে বাস্তবায়ন হয়ে ভূমি মালিকরা এর সুফল গ্রহণ করবেন, এবং ভূমি মালিকরা যখনই এই সুফলটি নিতে যাবেন তখনই অবশ্যই তাদেরকে সম্পত্তির আসল মালিকানা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো সংরক্ষণ রাখতে হবে। কারো যদি এই মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো জটিলতা থেকে থাকে, কোনো ডকুমেন্ট কিংবা কোনো প্রমাণের সংঘাত থেকে থাকে, তাহলে সেই বিষয়গুলো ঠিক করে তাদেরকে আগত ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে রাখার জন্য কিংবা নেয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। তারপরেও সকল বিষয় খুঁটিনাটি যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এই ভিডিওটি প্রায় 2-3 ঘন্টার হয়ে যাবে। তো এই বিষয়গুলো খুব সারসংক্ষেপে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কিংবা আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা অনেকের কমেন্টসের উত্তর দেই, যেগুলো প্রয়োজন মনে হয় কিংবা যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমরা সেগুলোর উত্তর দেই। সকলের কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই দুঃখিত হওয়ার কিংবা মন খারাপ করার কিছু নেই, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।